This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর ২৪ পরগনার ওই স্বরূপনগর আজকেও সমুদ্র দর্শন করেছে, আর সমুদ্র সে স্বরূপনগরের ওই হাকিমপুর সীমান্ত দর্শন করেছে। কারণ সমুদ্র হাকিমপুরে চলে এসছে। দেখলেন একের পর এক ঢেউ আছড়ে পড়ছে, আর ওই হাকিমপুর সীমান্তে দাঁড়িয়ে থাকা বিএসএফ, কাস্টমস, এরকম অন্যান্য যে সমস্ত সরকারি কর্মীরা রয়েছেন তারা সেই ঢেউ গুনছেন। সে ঢেউয়ের পর ঢেউ গোনার মধ্যেই কেউ এরকম গানটা গুনগুন করে গাইছেন কিনা জানি না। এই বালুকা বেলায় আমি লিখেছিনু, একটিশের নাম আমি লিখেছিনু, আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। এবার সেই গান আমরা TV9 বাংলা শুনেছি, ওই স্বরূপনগর হাকিমপুরের সীমান্তে দাঁড়িয়েই শুনেছি, দেখেওছি, আপনাদেরও দেখাচ্ছি। ওই হাকিমপুর সীমান্তে ঢেউয়ের মতো যারা আছড়ে পড়ছে তারা বাংলাদেশি। রোহিঙ্গাও ২-৪ জন থাকতে পারে, কিন্তু মুখে কেউ স্বীকার করেনি। জিজ্ঞেস করুন একবার কোথায় বাড়ি, কোথায় যাচ্ছেন, জিজ্ঞেস করলে একই উত্তর, বাংলাদেশ। মানে এতগুলো মানুষ এসছিল বলেই তো যাচ্ছে। এবার যাওয়ার সেই ঢেউয়ের মতো ভিড়েই বসেছিলেন রোকেয়া বিবি। তার বয়স কত দেখে মনে হচ্ছে ৬০-এর বেশি, কিন্তু রোকেয়া বিবি দাবি করেছেন বার্ধক্য ভাতা পাওয়ার বয়সে তিনি নাকি এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এবার মা লক্ষ্মীর অশেষ করুণা তার ওপর বর্তে ছিল, এটা তো বুঝতেই পারছি। তিনি এ রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টেও রয়েছেন, আবার বাংলাদেশি রোকেয়া বিবি তার অ্যাকাউন্টেও ছিলেন। সেখান থেকেও হয়তো সুযোগ সুবিধা কিছু পেতেন, যদিও দেশে সুযোগ সুবিধা কিছু দেয় বলে তো শুনিনি। কিন্তু কি করে তিনি আমাদের এখানকার অ্যাকাউন্টে চলে এলেন? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের দরখাস্ত করতে হলে তো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব দরকার, KYC ভেরিফিকেশন দরকার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার। তার মানে এই বাংলাদেশি মহিলার যা যা দরকার সব কিছুই ছিল। এই থাকাটা অবশ্য আপনাদের অবাক করে না, তাই না? আমাকেও করে না। এত দেখলাম এবং এত শুনলাম, না থাকাটাই হয়তো অবাক করতো। কিন্তু মুশকিল হচ্ছে যে এত কষ্ট করে পাওয়া সেই সমস্ত কাগজপত্র, অ্যাকাউন্ট এবং পরিচয়, ভারতীয় পরিচয়, সেটাকে ফেলে রেখে রোকেয়া বিবি এখন উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে অপেক্ষা করছেন ওই সাতক্ষীরায় ফিরবেন বলে। তার মানে ভাবুন, সব ওই বলে না, কিচ্ছু সঙ্গেই নিয়ে যেতে পারবেন না। এটা বলা হয় একটা কারণে, এই বাংলাদেশিদের ক্ষেত্রে বলতে হচ্ছে অন্য কারণে। এই আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। ভাবুন একবার, উনি চলে যাবেন ওপারে সাতক্ষীরায়, বসে বসে হয়তো ভাববেন, আচ্ছা মাসে মাসে আমার অ্যাকাউন্টে ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা জমছে কি? জমবে হয়তো, কিন্তু শুধু রোকেয়ারা থাকছে না। নিজেদের অস্তিত্বটা রাতারাতি মুছে অথবা তালা মেরে তারা এপার বাংলার পাড়া খালি করে সীমান্তে ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। বাপের বাড়ি মানে দেশের বাড়ি, যেভাবেই দেখুন ব্যাপারটা, সোজা কথায় বাংলাদেশে ফিরবে বলে এখন সেই ঢেউ সীমান্তমুখী। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা পেতেন? ৫০০ টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন ১০০০ টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট ২ বার দিলাম। আচ্ছা, ফিরে যাচ্ছেন কেন? ২০০২ সালের না থাকলে, ভোটের তালিকায় না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। দুইয়ের গেঁড়োয় পড়ে গেছেন, বুঝলেন তো? দুটো ভোট দিয়েছিলেন রোকেয়া, কিন্তু ২০০২ সেটাতে নাম নেই, সেটাই গেঁড়োতে ফেলে দিয়েছে। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে কোন দুটো ভোট দিলেন বলুন তো উনি? মানে ২১-এর বিধানসভা আর ২৪-এর লোকসভা, নাকি ২২-এর পুরসভা আর ২৪-এর লোকসভা? কোন দুটো? দেখুন,
সেটা তো বলা মুশকিল, কিন্তু যেহেতু এই 3টে ভোটই গত কয়েক বছরের মধ্যে হয়েছে, তাই আন্দাজ করা যায় 2021-এর বিধানসভা নির্বাচন আর 2022-এর ওই পুর নির্বাচন অথবা 24-এর লোকসভা নির্বাচন, এর মধ্যে কোনো না কোনো দুটো ভোট এই বাংলাদেশি নাগরিক আমাদের এখানে দিয়ে ফেলেছেন আর কি। ওই শুনলেন না, উনি লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকাও পেয়েছেন, আবার সেটা বেড়ে ডবল হয়ে গিয়ে 1000 হয়েছে, সেটাও পেয়েছেন। এটা দেখলেই মোটামুটি কোন ভোটের আগে এবং কোন ভোটের পরে তিনি এখানে ছিলেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন সেটার মোটামুটি আন্দাজ আপনারা পেয়ে যাবেন। দেখুন, রোকেয়া বিবি তিনি বাংলাদেশি, রোকেয়া বিবি তিনি এই ভারতের জনপ্রতিনিধি নির্বাচনে একটা বড় ভূমিকা পালন করেছেন। একটা ভোটেরও তো একটা ভূমিকা রয়েছে, তাই না? থাকতেন কোথায়? ওই সল্টলেক সেক্টর 5-এর ঝুপড়িতে। কাজেই যদি তিনি পুরসভা নির্বাচনে ভোট দিয়ে থাকেন তাহলে এই বিধাননগর পুরসভা নির্বাচনেই দিয়েছেন, এটা তো মোটামুটি ধরে নেওয়া যায়। এই আগের ব্যাপারগুলো পর্যন্ত যা যা আছে তার খানিকটা আপনারা জানতেন, খানিকটা ধারণা করে নিয়েছিলেন, এবার বাকিটা পরিষ্কার হলো। ঠিক আছে, কিন্তু বাকি রইল কি না বলুন, কি বাকি রইল? দেখুন, সাতক্ষীরার রোকেয়াকে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড দিয়েছিল তো বটে, কে দিয়েছিল? এইটা হচ্ছে প্রশ্নটা। এই তারা এলেন, বানালেন, ভোট দিলেন, তারপর আবার চলেও গেলেন, এটা তো পরিষ্কার হয়ে গেল পুরো বৃত্তটা। কিন্তু মাঝখান থেকে এই প্রশ্নটা কি করে অমীমাংসিত থেকে যেতে দিতে পারা যায় বলুন তো? এটা তো জানাটা খুব জরুরি। কারা তাকে এত কিছু করতে দিল? ধরে নেওয়া যেতে পারে যে রাজনৈতিক দলগুলো এই রোকেয়াদের মতো বাংলাদেশিদের এখানকার নথিপত্র বানাতে সাহায্য করেছে, লক্ষ্মীর ভাণ্ডারে নাম তুলে দিয়েছে। হয়তো এই সমস্ত বাংলাদেশিরা না চাইতেই রাজনীতি তাদের গায়ে পড়ে উপযাচক হয়ে সাহায্য করেছে। কারণ একটাই তো থিওরি চলে গোটা বিশ্বে, এটা একদম শিওর শর্ট থিওরি, ওই এই হাতে নাও ওই হাতে দাও, গিভ অ্যান্ড টেক। এদের যদি কোনোভাবে জোর করে কিছু হাতে না দেওয়া যায় তাহলে তারা কি করে ফেরত দেবেন? শুধু শুধু তো চাওয়া যায় না, এটা চক্ষু লজ্জা বলে একটা ব্যাপার আছে। সুতরাং তারা দিয়েছেন, আর বিনিময়ে রোকেয়ারা ভোট দিয়ে মুক্ত হয়েছে, এটা মোটামুটি ধরে নেওয়া যেতে পারে। কারণ রাজনীতি সে তো কিছু না পেলে কিছু দিতে চায় না। অতএব রোকেয়াদের ভোটার কার্ড, আধার কার্ড এ সমস্ত বানিয়ে দেওয়ার মাধ্যমে রাজনীতি তাদের কাছ থেকে এই ভোটের ফেভারটা নিয়েছে, তবেই না দেওয়া নেওয়াটা সম্পূর্ণ হয়েছে। আমার রাজ্যে শুধু আমার কাজ দখল করেনি, এরা আমার পরিবেশটাকে শুধু নোংরা করেনি, আমার সংস্কৃতিকে শুধু পরিবর্তন করার চেষ্টা করেনি, এরা আমার ট্যাক্সের পয়সায় লক্ষ্মী ভাণ্ডারও খেয়ে গেছে। আমাদের ট্যাক্সের টাকা থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, এই 2,15,00,000 বোনেদেরকে, তার মধ্যে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে বহু সংখ্যক মহিলা, হাজার হাজার মহিলা, তারা কিন্তু পশ্চিমবঙ্গের নয়, তারা কিন্তু বাংলাদেশের। তাই আজকে এই মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টির এই নেত্রীদের সাথে এবং সমস্ত বাংলার মহিলা হয়ে বাংলা নিজের মেয়েকে চায়, সেই মেয়েকে যিনি দিচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার, তিনি লক্ষ্মী না অলক্ষ্মী সেটা মানুষ বিচার করবে। আমাদের ট্যাক্সের টাকায় কোন কোন বা কত সংখ্যক বাংলাদেশের মা বোনেদের আপনি দিয়েছেন তার তদন্ত আমরা দাবি করি। নিশ্চিতভাবে মাইগ্রেশন হয়েছে কিছু না কিছু। বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব ছিল অমিত শাহ, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রক, অপদার্থ অমিত শাহ বিএসএফকে দিয়ে সেই কাজটা করাতে পারেনি। এবেলা শুভেন্দু অধিকারীরা চুপ কেন? দেখুন, দরজা যাই থাক, একটা কথা তো আপনাদের মনের মধ্যেও একটা প্রশ্ন তো জাগছে যে অগ্নিমিত্রা পাল তিনি কি তিলকে তাল করেছেন? ওই যে বললেন আমরা জানিয়েছি, একজন রোকেয়া বিবির কথা জানিয়েছি, তিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সেটা আমরা শুনিয়েছি, কিন্তু সেটাকে ধরেই হাজার হাজার অনুপ্রবেশকারী মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, এটা তিনি কি মানে জাস্ট ধরে নিলেন, আন্দাজ করে নিলেন, নাকি তাদের কাছে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য রয়েছে? দেখুন, তদন্তর কথা যখন বলেছেন তাহলে তো ধরতে হবে যে তার কাছে তথ্য আছে,
অথবা তার হয়তো মনে হয়েছে যে একজনে ঠিক তদন্তটা দাবি করা যায় না, তাই জন্য হাজার হাজার হলে তদন্তটা করা যাবে, এই দাবিটা সেই জন্য তিনি করেছেন আর কি। কিন্তু তাতে কি হলো, 2026-এর ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেল নাকি? কখন কিসের থেকে কি হয়ে যায়, বিশেষ করে ভোট সামনে এলে তখন কিন্তু অনেক বুঝে শুনে কথা বলতে হয়। এই যে দেখুন, ভোটের আগে এর আগে ওই আবাসের যে বিভিন্ন রকম গড়মিল ধরা পড়লো, অথবা ওই মনরেগার টাকা, 100 দিনের কাজের টাকা, সেই টাকায় প্রচুর দুর্নীতি ধরা পড়লো। কেন্দ্র হিসেব চাইলো, হিসেব পেল না, তাই জন্য টাকা পাঠানো বন্ধ করলো। সেটা নিয়ে এখানকার বিজেপি নেতারা প্রচার করতে শুরু করলেন, এত গোলমাল করেছে, এত দুর্নীতি করেছে, কোনো হিসেব দিতে পারছে না, হিসেব না দিলে কোনো টাকা দেওয়া হবে না, টাকা বন্ধ। ফলটা কি দাঁড়ালো? লোকের কাছে প্রচারটা চলে গেল যে বিজেপির উদ্যোগে, বিজেপির কেন্দ্রীয় সরকার তারা বাংলার সাধারণ মানুষকে বঞ্চনা করছে, তাদের প্রাপ্য টাকা বন্ধ করে দিচ্ছে, এই জন্য টাকা দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওরা দিচ্ছে না, কোনো ব্যাপার না, আমরা দিয়ে দেবো, এরকম একটা প্রচার করার সুযোগ তৃণমূল পেয়ে গেল এবং ড্যাং ড্যাং করে ভোটে জিতে গেল। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাংলাদেশিরা পাচ্ছে কি না, পাচ্ছে তো বটেই, আপনাদের শুনিয়ে দিলাম। এবার কতজন পাচ্ছে, কিভাবে পাচ্ছে, সেই টাকাটা তার মানে আমাদের ট্যাক্সের টাকা, সরকারি টাকা, সেটা কেন এইভাবে গেল, তার জন্য একটা তদন্ত করতে হবে। এই দাবিটা ঠিক আছে, কিন্তু তদন্তটা কে করবে? নিয়োগ দুর্নীতি, পুরো দুর্নীতির থেকে শুরু করে রেশন দুর্নীতি, যত দুর্নীতি এ রাজ্যে হয়েছে সেই সমস্ত দুর্নীতি বা কেলেঙ্কারির তদন্ত আগে শুরু করেছে রাজ্য পুলিশ, তারপর হয় আদালতের নির্দেশে সেগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গেছে, আর নয়তো ওই বালিচুরি তদন্তে যেরকম পুলিশের একটা এফআইআরকে হাতিয়ার করে ইডি স্বতঃস্ফূর্ত তদন্তে নেমেছে, তেমনই তদন্ত হয়েছে। কিন্তু এক্ষেত্রে কী হবে? রাজ্য কি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তদন্তের নির্দেশ দেবে? দেখুন, তার থেকেও বড় কথা, এই নিয়ে চাপানুতরের জেরে কোনোভাবে যদি আমরা ধরে নিচ্ছি যে কেন্দ্রীয় তদন্তকারীরা রাজ্যে চলে আসেন এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নড়াচড়া শুরু করেন, তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার কোনোভাবে স্থগিত হতে পারে? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার স্থগিত হবে কি হবে না সেটা তো পরের কথা, কিন্তু শাসক দল এই সমস্ত অভিযোগ বা এই তদন্তের দাবির পরিপ্রেক্ষিতে যদি একবার এই প্রচারটা করে দেয় যে বিজেপির জন্যই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে, তাহলে তার কত বড় একটা প্রভাব ভোটে পড়বে সেটা মোটামুটি বুঝতে পারছেন তো। দেখুন, একটা তদন্তর কথা আপনাদের বলি। উত্তরপ্রদেশের সোহরাব কাল কলকাতাতে গ্রেপ্তার হয়েছে। এবার সিরিয়াল কিলার সোহরাবকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানা গেছে এখানে কাগজপত্র বানিয়ে অ্যাপ বাইক চালাতে শুরু করেছিল সোহরাব। এই গোটা বিষয়টায় কমন জায়গা কোনটা? ওই রোকেয়া বিবি আর এই সোহরাব সবাই এখানে কাগজপত্র বানিয়েছিল। হ্যাঁ, সোহরাব হয়তো বাংলাদেশি নয়, অথবা বলা যায় না, আর আজকাল যে দিনকাল পড়েছে আলটিমেটলি দেখা যাবে সেও হয়তো বাংলাদেশি, অথবা রোহিঙ্গা, অথবা সে হয়তো আফগানিস্তান থেকে এসছে, অথবা সে হয়তো পাকিস্তানি, সব সম্ভব। কারণ এরকম সব রকম নমুনাই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সব ধরনের লোকই এখানে পরিচয়পত্র বানিয়ে নিয়েছে বলে আমরা তো খবর পেয়েছি, আপনাদের দেখিয়েছি সেগুলো। সুতরাং এরকম যে কেউই এই পরিচয়পত্র এখানে বানিয়ে ফেলেছিলেন, এটা মোটামুটি স্বতঃসিদ্ধ একটা বিষয় হয়ে গেছে। এবং সেই দিক থেকে দেখতে গেলে রোকেয়া বিবি এবং সোহরাব এরা কিন্তু সমান সমান, দুজনেই এখানে পরিচয়পত্র বানিয়ে এখানে সমস্ত রকম তারা সুযোগ সুবিধা পেয়েছিলেন, রোজগার করছিলেন। এবার দুজনের ক্ষেত্রেই তদন্তের নামটা যোগ হয়ে গেছে। রোকেয়ার ক্ষেত্রে তদন্ত করার দাবি তুলেছেন অগ্নিমিত্রা, আর এখানে সোহরাবকে কেন্দ্র করে তদন্ত তো চলছিলই এবং সেই জন্যই দিল্লি পুলিশ এখানে এসে তাকে গ্রেফতার করেছে। রোকেয়া বিবির ক্ষেত্রটায় তদন্ত হবে কি হবে না সে তো পরের বিষয়, কারণ তার আগেও এতজন বাংলাদেশি এখানে পরিচয়পত্র পেয়েছেন এবং সেই পরিচয়পত্রগুলো কি করে পেল সেটা নিয়ে বিস্তারিত একটা তদন্ত হয়েছে বলে অন্তত আমরা শুনতে পাইনি। এবার
সোহরাবকে যেহেতু দিল্লি পুলিশ গ্রেফতার করেছে, সেহেতু তারা তো বটেই, যেহেতু সে উত্তরপ্রদেশে একাধিক খুন করেছে, হয়তো উত্তরপ্রদেশের পুলিশ এই তদন্তে যোগ হয়ে যাবে। তারাও হয়তো জানতে চাইতে পারে যে এখানে সোহরাব কি করে এই বিভিন্ন কাগজপত্র বানিয়ে নিয়েছিল। কারণ দুটো রাজ্যের কথা একটু চিন্তা করে দেখুন, একটা দিল্লি আর এটা উত্তরপ্রদেশ। সেখানকার পুলিশের এখানকার এরকম বিভিন্ন গোলমাল তুলে ধরতে বরঞ্চ বেশ আমোদই হবে, এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি। দ্বিধা যে করবে না এটা নিয়ে কোনো সংশয় নেই। দেখুন, ভিন রাজ্যের পুলিশ খোঁজার আগে আমাদের রাজ্যের পুলিশকে একটু খুঁজে দেখবে যে সৌরভরা কি করে নথিপত্র বানিয়ে ফেলেছে। না হলে আবার ভিন রাজ্যের পুলিশ যদি কিছু বার করে তখন সেটা আবার রাজ্যের লজ্জা বলে ধরা হবে। রাজ্যের সব বিষয়গুলো, এই বিভিন্ন যে ফাঁক ফোকরগুলো আছে আর কি, সেগুলো অন্য রাজ্য থেকে পুলিশ এসে খুঁজে দিয়ে চলে যাচ্ছে, এটা ভাল লাগবে না। আর খানিকটা খুঁজে বার করার চেষ্টা করতে তো অসুবিধে নেই, এখন তো সব খুল্লা হয়ে গেছে। এই যে রোকেয়া বিবির মতো যারা বাংলাদেশে পালাচ্ছে ওই এসআইআরের ভয়ে, তারা তো পরিষ্কার মানে স্বীকার করে নিচ্ছে যে এখানে অন্য কারোর আইডি প্রুফ দিয়ে তারা ফোনের সিম তুলেছিল, মানে বিভিন্ন ধরন, কোনোটা জাল কোনোটা সঠিক, সবই এখানে হচ্ছে। ফলে এটা তদন্ত করে দেখার দরকার রয়েছে, কারণ ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে আরও কত বড় তিল থেকে তাল হয়ে যাবে কেউ জানে। এরা না হয় এখন সবাই ওই বাংলাদেশে ফেরত যাচ্ছে, কিন্তু যারা এখানে থাকতে আসছে মানে এখানে গেঁড়ে বসে এখানকার সর্বনাশ করার প্ল্যান করছে, এরকম শুভানুধ্যায়ীর সংখ্যাও তো কম নেই। তাদের একটু রোখার চেষ্টা করতে হবে না? দেখুন, তার মানে কতগুলো জিনিস একসঙ্গে আপনাকে আমাকে চিন্তায় ফেলে দিচ্ছে। এই বাকি সব কিছুর বাইরে একটুখানি খেয়াল করে দেখুন তো, আপনার আমার বিভিন্ন নথিও হয়তো এইভাবে হয়তো বাংলাদেশি, রোহিঙ্গা, পাকিস্তানি বা আফগান, এদের সবার নথিপত্র পরিচয়পত্র তৈরির জন্য ব্যবহার করা হয়ে গেছে। এই আপনার নথি বিভিন্ন ব্যবহার করেই হয়তো এরকম বিভিন্ন জায়গায় সিম তোলা হয়ে গেছে, আমরা জানি না। ফলে একটা সময়ের পর তো আমরা সবাই ফেঁসে যাব। আমরা অনেক বড় বড় বিষয় নিয়ে ভাবছিলাম যে আমাদের ট্যাক্সের টাকা এইভাবে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আমরা ভাবছিলাম যে আমাদের রোজগারের বা আমাদের মানে দেশের টাকা, রাজ্যের টাকা যেগুলো আমাদের পাওয়ার কথা, তাতে ভিন দেশের লোক এসে ভাগ বসাচ্ছে। এগুলোর খাতায় কলমে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবটা কবে আমরা টের পাবো সে তো পরের কথা। কিন্তু সরাসরি যদি আপনার আমার নথিপত্রগুলো এই সমস্ত বাংলাদেশিরা বা অন্য কেউ যারা অত্যন্ত অসৎ কোনো উদ্দেশ্যে এদেশে এসছে তারা ব্যবহার করে থাকে, তাহলে কখন যে আপনি আমি ফেঁসে যাব তার কোনো গ্যারান্টি আছে? আরও একটা প্রশ্ন, এই যে যারা এখান থেকে চলে যাচ্ছে, তারা আপাতত চলে যাচ্ছে এসআইআরের ভয়। এসআইআরটা মিটে গেলে তারা যে ফিরে আসবে না তার গ্যারান্টি আছে? এবার ফিরে এলে তখন রাজনীতি কি বলবে? তৃণমূল কি বলবে? বিএসএফের দোষ। আর বিজেপি কি বলবে? রাজ্য সরকার বিএসএফকে জমি দেয়নি বলে অনুপ্রবেশ রোকা যায়নি। দেখুন, এই সমস্ত প্রশ্নগুলো আপনার আমার জানা, এই প্রশ্নগুলোর উত্তরও আমাদের মোটামুটি জানা। শুধু ওরা ফিরবে কি না, ফিরলে এই এসআইআর পরবর্তী সময়ে এদের দিয়ে ভোট দেওয়ানোতে কতটা সুবিধা হবে সেটা আমরা জানি না, কিন্তু শুধু মাথার মধ্যে ওইটাই ঘুরছে, জানেন তো। স্রোতটা তো যাচ্ছে, উল্টো স্রোত আবার পরবর্তী সময়ে আমরা দেখব না তো। আপনি কোথায় থাকতেন, কি নাম? নিকোবার থাকতাম। হ্যাঁ, নিকোবার, নিউ টাউন। তো এখানে এসে মোবাইল ব্যবহার করতেন? হ্যাঁ, অন্যের আইডি প্রুফে একটা জিও সিম চলেছে। অর্ডার না অন্য কিভাবে ঢুকলেন? কিভাবে ঢুকলাম মানে দালাল মারফত করে আসলাম। কত টাকা দিতে হলো দালালকে? 3 বছরের কথা কি করে মনে রাখি বলো। আচ্ছা, তো এখানে আসার পর সোজা কোথায় গেলেন? এখানে আসার পরে মনে করেন যে এসে রাজারহাটে গেলাম। ভোটার আধার কার্ড হয়েছে? না কিছু। ব্যাংক অ্যাকাউন্ট? না। মোবাইল তো ব্যবহার করতে কার নামে?
দোকান থেকে একটা সিম নিয়ে নিলাম, একটা মনে করো যে যেরকম তোমাদের সঙ্গে পরিচয় হচ্ছে এরকম মনে করো পরিচয় হয়ে একটা নাম্বার সিম তুলে নিলাম। এই যে ফোনটা ব্যবহার করছেন, এই সিমটা কার নাম? সিমটা আমার প্রতিবেশীদের নামে। এই যে কথা বলছে এটা কার নামের? আপনার নামে সিম? হ্যাঁ হ্যাঁ আপনার নামে সিম? হ্যাঁ, ভারতীয় সিম? ভারতীয় সিম ছাড়া এখানে কি চলে? তাহলে আপনার তো তাহলে ভারতীয় ডকুমেন্ট আছে? হ্যাঁ আছে। কি আছে ডকুমেন্ট? ডকুমেন্টস কোন পাবো? আমরা ডকুমেন্টস থাকলে স্যালেন্ডার করতে আসি। তাহলে আপনি বলছেন ভারতীয় সিম আপনার নামে তোলা? ভারতীয় সিম ওই ওখানে যেখানে থাকতাম ওখানকার মালিকের নামে তোলা। আর সেটা আপনার নাম তো না, কোথায় থাকতেন? ও রাজারহাটে। পলায়তি সজীবতী, শুনতে সংস্কৃত মনে হতে পারে কিন্তু সংস্কৃত নয়, ব্যঙ্গাত্মক বাংলা বাগধারা, যার মানে হচ্ছে যে পালায় সে বাঁচে। তার মানে অনুপ্রবেশকারীরা মোটামুটি এখন সব কিছুই বুঝে গেছেন আর কি। এরা এমনিতে বাংলাটা বুঝবেন, এটাই স্বাভাবিক। আমার ধারণা এখন ওই হিন্দি এবং ইংরেজিটাও ঠেলায় পড়ে বুঝে গেছেন, কারণ যদি ঠেলায় পড়ে তাদের এই মুহূর্তে দেশ ছেড়ে ওই বাংলাদেশে ফিরতে হবে এইটা বুঝে থাকেন, তাহলে তো তারা নিশ্চিতভাবেই বাংলার সঙ্গে সঙ্গে ওই ইংরেজি আর হিন্দিটাও বুঝেছেন। ওই 15ই আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জনবিন্যাস নিয়ে যে বার্তাটা দিয়েছেন সেটার মানে তো তারা পরিষ্কার বুঝেছেন। আর ইংরেজিটা বুঝেছেন তার কারণ, অথবা তাদের বুঝিয়ে দেওয়ার লোক রয়েছে তার কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইংরেজিতে 3টে শব্দ বলেছিলেন। তার মানেটাও তারা সম্ভবত বুঝতে পেরেছেন। এবং তাই জন্যেই এই এসআইআর শুরু হতেই পালানোর এত হিড়িক পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, মানে চিহ্নিত করো, ভোটার তালিকার থেকে নাম বাদ দাও এবং তারপর সোজা বিদায় করো। দেখুন, এটা তো সত্যি যে বিহারে এসআইআরের পর কাউকে ওই ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়নি, তবে এসআইআরে নির্বাচন কমিশন নাম ডিলিট করলে, মানে মুছে দিলে, অমিত শাহের মন্ত্রক অটোমেটিক্যালি সেটা কিছুক্ষণের মধ্যে জেনে যাবে এবং তারপর সেটাকে ধরে চিহ্নিত করে সেই লোকগুলোকে চিহ্নিত করে সোজা দেশ থেকে বার করে দেবে। আর শুধু তো বার করবে না, এইটাই হচ্ছে মজা। আপনাদের মনে প্রশ্ন জাগছে, সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। এই যে ঢেউয়ের মতো এত লোক গিয়ে বিভিন্ন সীমান্তে এখন ভিড় করে আছে, কেন ভিড় করে আছে? আপনারা ভাবছেন যে ঝামেলা যাচ্ছে, যেতে দিন না, সোজা সীমান্তটা খুলে দিন, ওয়ান ওয়ে ট্রাফিক করে দিন, যা এসছে সব ঝেঁটিয়ে বেরিয়ে চলে যাক, তারপর দরজা বন্ধ করে দিন আর কেউ যাতে না আসতে না পারে। এটা খুব সহজ সরল সমাধান, কিন্তু দেশ তো সেইভাবে চলে না। তার কারণ এদের ওই বললাম যে সংশয়টা আমাদের মনে আছে সেটা তো সরকারের মনেও আছে। এরা যাচ্ছেন বটে, এখন ঠেলায় পড়ে যাচ্ছেন, আবার ফিরে আসবেন না তার কোনো গ্যারান্টি আছে? দেখুন, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই এরা শুধু ভোট দিতে বা ভোট দেওয়ানোর জন্য এদের কেউ জামাই আদর করে ওই বাংলাদেশ থেকে ডেকে এনেছেন। এরা প্রাথমিকভাবে প্রত্যেকে এসছেন এখানে খেয়ে পড়ে বাঁচার জন্য, যে সুযোগটা এদের বাংলাদেশে নেই। এই যে বিভিন্ন বাড়িতে কাজের লোকের অভাব দেখছেন, বিভিন্ন জায়গায় যারা ময়লা ফেলতেন সেই লোকগুলোকে আজকাল দেখতে পাচ্ছেন না। এদের এক একজনের মাসে রোজগার কত দাঁড়ায় জানেন? নিউ টাউনের মতো এলাকায় একটু খোঁজ নিন, হয়তো দেখবেন এক একজন মাসে 20, 30, 40 হাজার টাকা অবধি রোজগার করে। এই টাকাটা কতটা বুঝতে পারছেন? তাদের এখানে যেভাবে তারা থাকেন, ওই যে ঝুপড়িগুলো আমরা বারবার দেখাচ্ছি, তার ভিত্তিতে আপনারা বুঝতে পারছেন থাকা খাওয়ার খরচ কতটা কম। এবার তার সঙ্গে সঙ্গে হয়তো পরবর্তী ক্ষেত্রে যেগুলো পেয়ে গেছেন আমরা সেগুলো ধরছিই না, ওই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য জিনিসপত্র, ওগুলো তো ওই পরিচয়পত্রগুলো তো করিয়ে দেওয়া হয়েছে যে এসেই যখন গেছে, করে কমে যখন খাচ্ছেই, এবং যেহেতু বেআইনিভাবে রয়েছে, সুতরাং এদের ভয় দেখিয়ে চাপ দিয়ে এদের পরিচয়পত্র করে দিয়ে এদের মনেও একটা স্থায়ীভাবে এখানে পাকাপাকিভাবে থাকার একটা আশা চাপিয়ে দেওয়া গেল। এবং যেহেতু তাদের সেই সুযোগটা করে দেওয়া হলো, তার কৃতজ্ঞতা স্বরূপ তাদের দিয়ে ভোটও দিয়ে দেওয়া গেল। এই রকম একটা ভাবনা যদি রাজনীতির থাকে কিচ্ছু বলার নেই, কিন্তু সেটা পরবর্তী ভাবনা। প্রাথমিক ভাবনাটা তো হচ্ছে খেয়ে পড়ে থাকা। ওই বললাম কত ভালোভাবে থাকছেন, শুধু এই ভালোভাবে থাকার জন্যেই এরা যে এখানে চলে আসছেন না বা ভবিষ্যতেও আসবেন না তার কোনো গ্যারান্টি আছে?
ওখানে জীবনযাত্রার মান অত্যন্ত খারাপ, ওখানে করে কমবে খাওয়ার পরিস্থিতি আরও খারাপ। সেই সঙ্গে তুলনা করলে এখানে থাকলে রাজার হালে থাকবে। সুতরাং ওই বললাম, এই স্রোত যেটা আজকে এই দিকে যাচ্ছে, সেটা উল্টো মুখে আসারও সম্ভাবনা পুরোদস্তুর রয়েছে। সেই জন্যেই এদের যে পাঠানো হচ্ছে তার আগে থামানো হচ্ছে। ফেরত পাঠানোর আগে এদের প্রত্যেকের বায়োমেট্রিক, মানে আঙুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যান, এই ধরনের এবং বিভিন্ন যা তথ্য প্রমাণ আছে সেগুলো এদের কাছ থেকে নিয়ে ছবি তুলে রাখা হবে। হয়তো এখানে যে সমস্ত তারা ওই কার্ডগুলো বানিয়েছিল টানিয়েছিল সেগুলো হয়তো নিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। যদি নাও নিয়ে নিতে পারা যায় তাতেও কোনো অসুবিধে নেই। এদের ওই বিভিন্ন হাতের ছাপ, ছবি, নাম ধাম, এগুলোকে কেন্দ্র করে এদের একবার যখন ওই তালিকা তৈরি হয়ে যাবে, অটোমেটিক কিন্তু এর সঙ্গে জড়িত ভোটার কার্ড, আধার কার্ড, এইগুলো সব বাতিল হয়ে যাবে এবং ভবিষ্যতেও ফিরে এসে এদের কিন্তু এরকম ভোটার কার্ড, আধার কার্ড বানাতে সমস্যা হবে। এবার সমস্যা হলে কি হবে? সমস্যা হলে যেটা হবে, রাজনীতি এদের প্রতি উৎসাহ হারাবে। এবার রাজনীতি যদি এদের মাথার ওপর হাত না রাখে, তখন তো এরা শুধুই অনুপ্রবেশকারী, বেআইনি বাসিন্দা। এদের রক্ষা কবচ দেওয়ার মতো কেউ থাকবে না। তখন তারা অসহায় এবং খানিকটা বেশি অনিশ্চয়তার মধ্যে পড়বেন, ভয় পাবেন এখানে আসতে। দেখুন, গাজার কথা যদি আপনাদের বলি তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে। গাজা তো এখন ধ্বংসস্তূপ। আগে গাজার তরুণরা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে কাজ করতে ঢুকতো বা প্যালেস্টাইনের মূল ভূখণ্ডে যেত, তখন ইসরায়েলের উপর দিয়ে যেতে হতো। ইসরায়েল তখন তাদের বায়োমেট্রিক সংগ্রহ করে রাখত পরবর্তী ক্ষেত্রে চিহ্নিত করার জন্য। এইভাবেই যে সমস্ত বাংলাদেশিদের খেদিয়ে তাড়ানো হচ্ছে, তার আগে তাদের সব চিহ্ন সংগ্রহ করে রাখতে হয়েছে। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের একটা ছাপানো বিরাট বড় নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশিকা মিলিয়েই এগুলো এদের সমস্ত কিছু যা করণীয় আর কি, সেগুলো করে তারপর বিএসএফ ফেরত পাঠাচ্ছে, যাতে ভবিষ্যতে ফিরে আসার রাস্তাটা বন্ধ হয়ে যায়। এদের মনের মধ্যে একটা, দেখুন সাধারণ মানুষ তো, তাদের মনের মধ্যে একটা ভয় গেঁথে দেওয়া হচ্ছে যে তোমাদের টিকুজি কুষ্টি সব আমাদের কাছে আছে। এবার আর এদেশে যদি কোনোভাবে ঢোকো, পার পাবে না। এদিক থেকে চিহ্নিত হওয়ার ভয়ে বাংলাদেশিরা নিজেরাই পালিয়ে যাচ্ছে, আর পালিয়ে যাওয়ার সময় ওই চিহ্নিত হবার ভবিষ্যতে ভয়টা তাদের মনে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে তারা আর আসতে সাহস না করে। এনারা যাতে ভবিষ্যতে আবার ঢুকতে না পারেন, তাই জন্য এনাদের নথি অবশ্যই গ্রহণ করা, নথি মানে বায়োমেট্রিক নথি গ্রহণ করানো হয় এবং এই গ্রহণ হওয়ার পরে সেটা পিরিয়ডিক্যাল রিপোর্ট আপলোড করতে হয়। অর্থাৎ 15 দিন অন্তর তাদেরকে রিপোর্ট আপলোড করতে হয়। কারা নতুন ধরা পড়লেন বা কারা ইমিগ্রেন্টস হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের কি নথিপত্র আছে সব কিন্তু, এবং তাদের রেটিনা স্ক্যান হয়, ফিজিক্যাল বায়োমেট্রি হয়, সব কিছু হওয়ার পরে সেটা কিন্তু আপলোডেড হয়। এবার পরবর্তীকালে যখন কেউ আসছেন, যেটা আপনার প্রশ্ন যে আবার যদি এরা ফিরে আসে, তাহলে কিন্তু বায়োমেট্রিক স্ক্যানে তারা ধরা পড়ে যাবেন যে এনারা একটা সময় এই দেশে ইমিগ্রেন্টস হিসেবে ঢোকার চেষ্টা করেছেন বা ঢুকেছিলেন, যাকে পুশব্যাক করানো হয়েছে। দেখুন, মা গঙ্গা বিহার থেকেই বাংলায় আসেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার জয়ের পর একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, আপনাদের মনে আছে তো? সেই যে বললেন যে গঙ্গা বিহার থেকে বাংলায় যায়, এটা তিনি তার বিষয়টা বোঝানোর জন্য বলেছিলেন বা বিজেপির জয়ের ধারাটা বোঝানোর জন্য হয়তো বলেছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে, গঙ্গা যেরকম বাংলায় আসে তেমন তো বাংলাদেশেও যায়, আজ অবধি যাচ্ছে, আগামী কয়েক মাস যাবে। কিন্তু 2026 থেকে সেটা যাবে কিনা সেটা তো ভারত সরকার ঠিক করবে, কারণ 96 সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হচ্ছে। এবং এটা অবশ্য অন্য বিতর্ক, কিন্তু ঘটনা হচ্ছে যে এখন সবই তো স্রোত, গঙ্গার থেকেও জনস্রোতটা বেশি চোখে পড়ছে আপাতত। তবে ওই বললাম বিপরীত স্রোত, এই উল্টো স্রোতের বাজারেও বাংলাদেশ থেকে ভারতে ঢোকার প্রবণতা কিন্তু রয়েছে। এতক্ষণ আপনাদের বলছিলাম তো যে যারা যাচ্ছেন তারা উল্টো স্রোতে যাচ্ছেন, ভয় নিয়ে যাচ্ছেন, আরও ভয় নিয়ে ওই সীমান্ত পেরোবেন যে ভবিষ্যতে
আবার ফিরে আসার, ওই বলে সাগর জানিয়ে যায় আবার উল্টো স্রোতে ফিরিয়ে দেয়, এরকম হওয়ার সম্ভাবনা হবে না তার ব্যবস্থা করা হচ্ছে। বলছিলাম তো, পুরোটা ঠিক বলিনি, কারণ এরা ফিরবেন কি ফিরবেন না জানি না, কিন্তু বাংলাদেশ থেকে নতুন নতুন লোকজন ভারতে ঢোকার প্রবণতাটাকে অব্যাহত রেখেছেন। এই নদিয়ার তেহট্টে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ, সঙ্গে একটা ছোট্ট বাচ্চাও রয়েছে। দালালকে 20,000 টাকা ধরিয়ে দিয়ে তারা ভারতে ঢুকে পড়েছিল। তেহট্টের ছিন্নমস্তার মোড়ে তাদের দেখে ধরে ফেলেন এলাকাবাসী। এবার তাদের মনে প্রথম প্রশ্ন যেটা জেগেছিল সেটা হচ্ছে, এই দম্পতি জামাত নাকি আনসার নাকি জৈশ নাকি লস্কর নাকি আইসিস? এবার মোদ্দা কথা, তাদের দেখে অনুপ্রবেশকারী মনে করে মনের মধ্যে সংশয় জেগেছিল, তাই জন্যই ধরে ফেলেছিলেন। এবার তারপর এদের পরিচয়টা নিশ্চিত করার জন্য যাবতীয় জিজ্ঞাসাবাদ হ্যান ত্যান শেষ করে কোর্ট কাছারি শেষে এদের হয়তো বায়োমেট্রিক নিয়ে তারপরে পুশব্যাক করা হবে। সেটা তো নিয়ম ভিত্তিক একটা প্রক্রিয়া। শুধু দুটো জিনিস ভেবে দেখো, এক, এই বাজারে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে নাগরিক সচেতনতাটা কতটা বাড়ছে এলাকাবাসী ধরিয়ে দিয়েছেন। মানে বিএসএফকে ডিঙিয়ে ঢুকে পড়লেও ধরিয়ে দেওয়া যায়। শাসক দলের নেতারা যেটা সাফাই দেন তার মানে সেটা পুরোটা ঠিক নয়। আর দুই, এই সময়েও যদি অনুপ্রবেশ জারি থাকে তাহলে ভোটের পর কি হবে? তার কারণ বেসিক প্রশ্নটা কিন্তু ওই ভোটের নয়, রাজনীতি তাদের ব্যবহার করলেও আসলে রুজি রুটির প্রশ্ন এটা কিছু মানুষের জন্যেও। সেই জীবিকার তাগিদে, জীবন ধারণের তাগিদে তারা যদি সীমান্ত পেরিয়ে পাশে চলে আসেন আর তার ভিড়ে মিশে কিছু লোক যদি অসৎ উদ্দেশ্যে এদেশে সর্বনাশ করার জন্য চলে আসেন, তাদের প্রত্যেকেরই কিন্তু এদেশে ঢোকার তার মানে কিছু নির্দিষ্ট কারণ থাকবে, যে কারণটা রাজনীতির ছত্রছায়ার বাইরে। সুতরাং আগামী দিনগুলোতে কতটা সতর্ক থাকতে হবে, এবং সেটা শুধু বিএসএফ নয়, তার সাথে সাধারণ মানুষ এবং পুলিশ এবং এমনি এখানকার স্থানীয় প্রশাসনকে সেটা বুঝতে পারছেন। আর এড়িয়ে থাকা যাবে না, কিন্তু সব চলে যাচ্ছে মনে করে। বাড়ি কোথায়? বাগেরহাট। বাংলাদেশে? বাংলাদেশে কোন গ্রামে? বাগেরহাট। হ্যাঁ, বাগেরহাট। তো এখানে কি করতে এসেছিলে? এখানে দালাল নিয়ে আসছিল। হ্যাঁ, দালালের কাজের কথা বলে নিয়ে আসছিল। ও, তোমরা দুজনে এসছো? কোন বর্ডার দিয়ে এসছো? তা জানি না আমরা কোন বর্ডার দিয়ে পার করছে, তা আমরা। দালালের পয়সা দিয়েছিলে? হ্যাঁ। কত পয়সা দিয়েছিলে? 20,000 টাকা। 20,000? তারপরে এখন এখান থেকে আবার ঘুরে যাচ্ছ কেন? এখানে সবাইকে মারধর করতে চাইছে, আমরা দালালের কাছ থেকে পালাই গেছি। কজন এসেছিলে? আমরা দুজনই আসলাম। তুমি আর তোমার কি গিন্নি হয়? বউ। আরে বাচ্চা, তিনজনে? তাহলে এখন কোথায় যাবে? ক্যাম্পে যাবে। এ কথা তুমি কি ভাববে না? অনেক দিন গেছে দিনান্তে, তোমার আমার যত চেতনা মেলাতে হবে এই সীমান্তে। কবির সুমন তিনি এটা লেখার সময় ভেবেছিলেন কিনা জানি না যে গানের লাইনটার এরকম মানেও একদিন হবে, সব কিছু গিয়ে মিলবে সত্যিকারের সীমান্তে। দেখুন, বাংলার একের পর এক জনপদ খালি হচ্ছে আর সীমান্তে ভিড় বাড়ছে। জেলায় জেলায় নজর সীমান্তে। যারা যাচ্ছেন তারা বলছেন যে তারা বাংলাদেশে যাচ্ছেন, যারা যাচ্ছেন তারা গেছেন বলেই আমাদের এই দেশের ভেতরে বিভিন্ন জেলায় বিভিন্ন জনপদে পরপর বাড়িতে তালা পড়ছে। সুতরাং অঙ্কের হিসেব মেলানোর মতো এটা ধরে নিতে তো কোনো অসুবিধে নেই, যত বাংলাদেশি তারা সব এখানে ঢুকে পড়ে নিজেদের বসতি স্থাপন করেছিলেন। ফলে আপাতত নজরটা সীমান্তের দিকে। নদিয়ার মানুষও সীমান্তের দিকেই তাকিয়ে রয়েছেন। সীমান্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে মাঝে মধ্যে ঘাড় ঘুরিয়ে ওই শান্তিপুরের পরেশনাথপুরেও তাকাচ্ছেন। কেন জানেন? নিজেদের ভবিষ্যৎ দেখতে। ওখানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নিরঞ্জন সরকার তার বাড়িতে একটা পেল্লায় কলার কাঁদি হয়েছে। জৈব সারেই তিনি নাকি কামাল করে দিয়েছেন। এত বড় কলার কাঁদিটা যে সেটা কলা গাছের থেকেও বড় হয়ে গেছে। ওই 12 হাত কাকুরের 13 হাত বিচির মতো বিষয় আর কি।
তো এত বড় হয়ে গেছে যে এখন বাঁশের ঠ্যাকনা দিয়ে কোনো রকমে গাছটাকে খাড়া রাখতে হচ্ছে, আর কাঁদির দাঁড়ানোর জায়গা করার জন্য মাটি খুঁড়ে গর্ত করতে হয়েছে। এবার কলার কাঁদের দৃশ্যটা দেখার পর থেকেই খালি জানেন তো নিজেদের রাজ্যের ভবিষ্যৎটা দেখছি বলে একটা ভাবনা মনের মধ্যে ঢুকে পড়ছে, আর শিউরে শিউরে উঠছি। একবার ভাবুন তো, বাংলাদেশিরা ঢুকে ঢুকে জনসংখ্যার কাঁদিটা যদি এইভাবে বেড়ে উঠে থাকে, তাহলে কলা গাছটাই একটা সময় নোটে গাছের মতো মুড়িয়ে যাবে না তো? এমনিতেই তো কলা গাছকে ঔষধি বলা হয়, একবার ফসল হয়ে এই গাছটা মরে যায়। আমাদের রাজ্যটাও ওই কলা গাছ হয়ে যাবে না তো? কলা গাছের কিন্তু আরও একটা বদনাম আছে, মনে করে দেখুন। যারা বাগান টাগান করেন, ইদানিং তো অনেকেই করছেন, তারা খুব ভালো জানেন আর কি। কলা গাছ একটা জায়গায় পুঁতলে ফসল দিয়ে মরার আগে সেখানে কয়েকটা তেউরের জন্ম দিয়ে যায়। মাটি উর্বর হলে ধীরে ধীরে আশপাশের এলাকা দখল করে বংশবৃদ্ধি শুরু করে কলা গাছ। তো সেই জায়গায় অন্য গাছ তো দূরের কথা, আগাছাও জন্মাতে পারে না। সোজা কথায় ওই বাগানের অন্যান্য গাছপালা যা ছিল সব শেষ। এটাকে যদি একটু আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে দেখেন, বা এরকম বাইরের থেকে লোকজন ঢুকে আমাদের জনসংখ্যা বদলে দেওয়ার কথা ভাবেন, তাহলে তা বুঝতে পারবেন যে ওই কলা গাছ ওই বাগানের জনবিন্যাস বদলে দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু লালকেল্লার ভাষণে জনবিন্যাস বদলের কথা বলেছেন। এই বাংলাদেশিরা কলা গাছের মতো ছড়াতে থাকলে পশ্চিমবঙ্গবাসীর প্রাপ্যে তো টান পড়বেই। হাকিমপুর, স্বরূপনগর, এই সব জায়গায় যারা মানে এই মুহূর্তে ভিড় করে রয়েছে, সেই বাংলাদেশিরা বলছে, দেখলেন তো পুরনো কথা, অনেকবার শুনেছেন, তাদের কাছে সব রকম পরিচয়পত্র রয়েছে, আধার, এপিক, সব কিছু, লক্ষ্মীর ভাণ্ডারও পায়, হয়তো বার্ধক্য ভাতাও পায়, আরও যা যা হয় সব পায়। তাহলে একটা সময় এরকম দাঁড়াবে না তো যে আমাদের এখানে যারা এরকমভাবে বিভিন্ন সাহায্য, সরকারি সাহায্যগুলো পাচ্ছেন, তারা সবাই আমরা নয়, মানে আসলে ভারতীয় নয়? কি দিন আসছে ভাবতে পারবেন? এবার ভাবনা, এই গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে ভাবনা, আতঙ্ক, এগুলো হয়তো একটু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে একটু বেশি দূরের কথা আপনাদের বললাম। একদম অবান্তর বলেছি বলেও মনে হয় না, কারণ যখন সংসদ এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে, তখন সম্ভাবনার মতো জায়গায় তো রয়েছে। জলটা কোথাও না কোথাও দিয়ে বইছে, হয়তো বুক অবধি বা গলা অবধি এসছে। নাকের ওপর দিয়ে বইতে শুরু করলে তখন হয়তো আমরা ওইভাবে টের পাবো, কিন্তু কেউ কেউ তো টের এখনই পাচ্ছেন। কুলতলির সানজি জাহান গ্রামের মানুষ, তারা তো আতঙ্কে ভুগতে শুরু করে দিয়েছেন। আতঙ্কে ভুগছেন কেন? কারণ তারা এককালে বাংলাদেশি ছিলেন, কিন্তু বহুকাল ভারতে রয়েছেন, এবং হিসেব মতো তাদের ভারতে থাকা নিয়ে কোনো সমস্যা নেই। সিএ বা অন্যান্য যা যা বিষয় রয়েছে সব কিছু অনুযায়ী তারা শরণার্থী হয়ে এসেছিলেন। কিন্তু বাংলাদেশিরা এসে যেভাবে পরিচয়পত্র তৈরি করে পরিস্থিতিটা জটিল করে ফেলেছেন, তাতে তো তাদের এখন মাথার মধ্যে দুশ্চিন্তা ঢুকে গেছে। দেখুন, তারা এসছিলেন শরণার্থী হয়ে, তারপর ভারতের নাগরিক হয়ে গেছেন, সমস্ত পরিচয়পত্র পেয়েছেন, এইগুলো নিয়ে এটা একটা পুরো ধারাবাহিকভাবে হয়েছে এবং নিয়মানুগভাবেই হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এখন তারা ভয় পাচ্ছেন যে এইভাবে বাংলাদেশি বাছাই অভিযানে তাদের নাম বুঝি বাদ পড়ে যায়। চাপটা কোথায় বুঝতে পারছেন? কাকদ্বীপের রাজরাজেশ্বরী এলাকায় বাংলাদেশি কলোনির বাসিন্দাদের ওই একই আতঙ্ক। তারাও ধর্মীয় নিপীড়নের ভয়ে পালিয়ে এসছেন, 30 বছর ধরে ভারতে রয়েছেন। তাদের থেকে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, তাদের কোনোভাবেই এদেশ থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এই সম্ভাবনা নেই। এদের অনেকেই এনুমারেশন ফর্ম পেয়েছেন, কিন্তু 2002-এর ভোটার তালিকায় নাম নেই। এইখান থেকেই তারা আতঙ্কে ভুগতে শুরু করে দিয়েছেন। হয়তো এটার মধ্যে কোনো ভুল হয়ে গেছে, ভুল ত্রুটি রয়েছে,
তো বিভিন্ন রকম ভুল হতে পারে, সেগুলো হয়তো ঠিক হয়ে যাওয়ার জায়গাও রয়েছে। কিন্তু অনেকেই এনুমারেশন ফর্ম না পেয়ে শুধু আতঙ্কে ভুগে কলোনি ছেড়ে উধাও হয়ে গেছেন। আর যারা রয়ে গেছেন তারাও বুক দুরু দুরু করে অপেক্ষা করছেন, ভাবছেন তারা জানেন না ভবিষ্যতে কী হবে। মানে এই কিছু অন্যায়, কিছু ভেজাল আসলদের অবস্থাও কতটা খারাপ করে দেয় আলটিমেটলি, সেটা বুঝতে পারছেন। আমাদের যদি নরিঙ্গা থাকে তারা ইনকোয়ারি ভেরিফিকেশন করে দেখুক, ইনকোয়ারি ভেরিফিকেশন করে যদি মনে হয় যে আমাদের এখানে নরিঙ্গা আছে, তাদেরকে আমরা নিজেরা সহায়তা করে তুলে দেবো। এটাতে তো আমাদের প্রতিক্রিয়া। কিন্তু আমাদের মতো লোককে একভাবে বিভ্রান্ত করার তো আমাদের কোনো মতেই ভালো লাগছে না। তার কারণ একটাই জায়গাটায় এসে শব্দটা হচ্ছে বাংলাদেশের লোককে উচ্ছেদ করা। সম্পূর্ণ আশা রাখছি সরকারের উপর, যদি নাম যদি না বাদ যায় তাহলে তো সরকারকে অশেষ ধন্যবাদ। হচ্ছে যে মুসলমানে খুব অত্যাচার করে, এখনো তো আপনারা জানেন অত্যাচারটা কিরকম করতেছে, যার জন্য বাধ্য আমাদের পেট বাঁচাবার জন্য তো এসছে। বাবা মার লগে এসেছিলাম, এখন তো এসছি তো প্রায় 30 থেকে 35 বছর। ভোটে কবে নাম তুলেন ভোটার কার্ডে? আমার ভোট হয়নি, যেটা হয়নি আমার ঘরের লোকের হয়েছে। এবার দেখুন 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যে কাট অফ ডেট ঠিক করা হয়েছে, অর্থাৎ ধর্মীয় নিপীড়নের কারণে হিন্দু সহ যারা এদেশে চলে আসবেন তাদের শরণার্থী মর্যাদা দেওয়া হবে। শুধু এই তথ্যটুকুই এদের হয়তো নিশ্চিত থাকার পক্ষে যথেষ্ট ছিল। কিন্তু আতঙ্ক এবং তার সঙ্গে এদের তো আর শুধু শরণার্থী থাকার ব্যাপার নেই, সব কিছু হয়ে গেছে, কিন্তু যেহেতু তালিকায় নাম পাওয়া যাচ্ছে না, তাই জন্যই গোটা গল্পটা এদের জন্য একটা আতঙ্কের রূপ নিয়েছে। হুগলির বলাগড়ে আবার একটা আস্ত বুথ উধাও হয়ে গেছে। লাগড়ের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রাম, এই বুথের যারা ভোটার তাদের কারোই 2002-এর তালিকায় নাম নেই। এবং এরা কিন্তু কেউ বাংলাদেশি নন, বংশ পরম্পরায় এদেশেই রয়েছে। নাম না থাকার হাজার একটা কারণ থাকতে পারে, হয়তো অন্য কোনো তালিকায় রয়েছে নাম, হয়তো বুথ বদল হয়েছে। কিন্তু এই এসআইআর নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর শুধু তো আতঙ্ক নয়, এর সঙ্গে আরও একটা জিনিস আছে, আত্মসম্মানে লাগছে। বংশ পরম্পরায় যারা ভারতবাসী তাদের নাম কেন তালিকায় থাকবে না, কেন শুনানির মাধ্যমে নাম তুলতে হবে, এই ভাবনাটাই তাদের ভীষণভাবে বিঁধছে। এর আগে বলাগড় ব্লকের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্না গ্রামে প্রায় 1,500-এর মতো মানুষের নাম 2002-এর তালিকায় ছিল না, সেইটা নিয়ে দুশ্চিন্তা ছড়িয়েছিল। মানে এরা সবাই কি ভাবছেন জানেন তো? এরা ভাবছেন তাদেরও কি বাংলাদেশি বলে ঠাউরানো হবে। এবার তারা জানেন তারা পরবর্তী ক্ষেত্রে আবেদন করতে পারবেন, যদি তাদের সত্যি তালিকায় নাম না থাকে, প্রমাণ করতে পারবেন যে তারা এ দেশের বাসিন্দা, ভারতীয় যথার্থ নাগরিক। কিন্তু মুশকিল হচ্ছে ওই যে অসম্মানের ভয়টা, সংশয়ের ভয়টা, সবাই তার দিকে বাঁকা চোখে তাকাতে পারে, এরা বাংলাদেশি নয় তো তাহলে। এই বাংলাদেশি হওয়ার ভয়টাই এই মুহূর্তে গোটা রাজ্যে জেঁকে বসেছে। এই নিয়ে তো আমরা চিন্তায় আছি যে আমরা এই 900 ভোটার আমাদের কি এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে? যে যদি না আমরা পাই 2002 সালের লিস্টটা, তাহলে আমরা কোথায় যাব? এত মানুষ, কাউর নাম বাদ যাবে না। যদি তারা এতদিন ভোট দিয়ে থাকে তাহলে যেরকম ভাবে হোক সে ভোট দেবে, এবং সেটার জন্যই আজকে এসআইআর ক্যাম্পে প্রত্যেকটি জায়গায় আমরা ভিজিট করছি এবং টিএমসির পুরো টিম সেখানে কাজ করছে যাতে কোনো মানুষ বঞ্চিত না হয়, কোনো মানুষকে ডিপ্রাইভ করা না হয়। দেখুন, রচনা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেগুলোই হয়তো সমস্ত যারা একটুখানি সচেতন মানুষ বা রাজনৈতিক নেতা নেত্রী তাদেরই বলার কথা, এটাই তো হওয়ার কথা। একজন বৈধ নাগরিকেরও কোনো সমস্যা হবে না। এবার তৃণমূল এই সমস্ত উদাহরণগুলোকে মাথায় রেখে বা হাতে পেয়ে হয়তো এক্ষুনি ওই দেখে দেবে নির্বাচন কমিশনের দিকে। এই জন্যই তারা বলেছিল, এই ভুল ত্রুটিগুলো আছে বলেই তারা বলেছিল, বা হবে তারা জানতো যে এত অল্প সময়ের মধ্যে গোটা বিষয়টা করা সম্ভব নয়, এই জন্যই তারা আদালতে গেছিল। আদালতে তাদের আবেদন খারিজ হয়ে গেছে সেটা আলাদা কথা, কিন্তু এই হয়রানিটার জন্যেই তারা এই সমালোচনা করছিল গোটা বিষয়টার। দেখুন, এই জায়গাটায় তাদের জন্য আবার একটা তথ্য নির্বাচন কমিশন তুলে ধরতে পারে। ইতিমধ্যেই প্রায় 99% মানুষের কাছে
তাদের কাছে কিন্তু এনুমারেশন ফর্ম পৌঁছে গেছে, এবং সেই এনুমারেশন ফর্ম ফিল আপ করে সেটাকে আবার কালেক্ট করে সেগুলোকে যে আপলোড করার বিষয়টা, সেটাও প্রায় 1 কোটি ইতিমধ্যেই হয়ে গেছে। এবং নির্বাচন কমিশন এটাও জানাচ্ছে যে প্রায় 1.5 কোটির মতো নাম ওই প্রাথমিকভাবেই ম্যাপিং করে তারা নিশ্চিত করে নিয়েছেন যে এরা ভারতীয়, এদের নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু তারপরেও এগুলো কিন্তু ভালো জিনিস যে যতই তাদের দিকে বিভিন্ন চাপের কথা বলা হোক, সময়ের কথা বলা হোক, দেখা যাচ্ছে তারা করে ফেলেছে, এটা আমাদের নিশ্চিত করবে হয়তো এবার যে জায়গায় নাম ঠাম নেই সেগুলোও হয়তো পরবর্তী ক্ষেত্রে তারা আবেদন করলে সেগুলো তখন তারা ধীরে সুস্থে সেগুলোও ঠিক করে নেবেন, এটাই আমরা বিশ্বাস করছি। কিন্তু মুশকিল হচ্ছে একটা জিনিস হয়তো নির্বাচন কমিশনের হিসেবের মধ্যে ছিল না, এই 2002-এর তালিকায় নাম না থাকাটা সাধারণ মানুষের কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে, এটা তারা হয়তো ভাবেননি। আসলে ওই ইউনুস কুর্সিতে বসার পর থেকেই বাংলাদেশিরা এপারের বাঙালিদের চোখে না একটা নিকৃষ্ট শ্রেণী হয়ে গেছে। এটাকে সবাই তাদের অত্যন্ত খারাপ চোখে দেখছেন। এটাকে বলার মধ্যে বা মেনে নেওয়ার মধ্যে কোনো রকম দ্বিধা থাকা উচিত নয়। সেটা জাস্টিফাইড কি জাস্টিফাইড নয়, এই যে এত দিন ধরে ওপার বাংলার থেকে বহু মানুষের এপাশে থাকা, তাদের মনের মধ্যে ওপার বাংলার সম্পর্কে একটা অনুভূতি থেকে যাওয়া, সেই সব কিছু খানখান হয়ে গেছে কিনা এই প্রশ্ন তোলার ফাঁকে এটা মেনে নেওয়া ভালো। সেই অনুভূতি বহু মাত্রায় ধাক্কা খেয়ে গেছে সাম্প্রতিককালে বাংলাদেশের কার্যকলাপে। দেখুন, 2002-এর তালিকায় নাম না থাকা মানেই প্রাথমিকভাবে বাংলাদেশি বলে যে একটা সন্দেহ, সেটাই আত্মসম্মানে লাগছে এপারের বাঙালি। বিহারে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়নি, বিহারে আত্মহত্যার ঘটনা ঘটেনি, এখানে এসআইআর নিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। বাদুরিয়ার যদুরহাটির বাসিন্দা শফিকুল মণ্ডল কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। এবার পরিবার পরিজনের অভিযোগ যে শফিকুল এসআইআরের নথি নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন। এবং এটাও ঘটনা, একদিকে এই এসআইআর নিয়ে এই নথি টথিগুলো ঠিকঠাক করতে পারবেন না, বা ওই তালিকায় নাম আছে কিনা, বা হাতে ফর্ম পৌঁছলো কিনা, এই সমস্ত মানে কোনো না কোনোভাবে এসআইআর সংক্রান্ত বিষয়ে দুশ্চিন্তায় ভুগে, আতঙ্কে ভুগে আত্মহত্যা করেছেন, এই রকম বিষয়গুলো যেরকম আমরা শুনতে পাচ্ছি, ঠিক একইভাবে এই এসআইআরকে কেন্দ্র করে এক বিএলও আত্মঘাতী হয়েছেন বলে শোনা যাচ্ছে, মানে তার পরিবার পরিজনের সেটাই দাবি। এটাও কিন্তু রাজ্যে প্রথমবার ঘটল। মালবাজারের রাঙামাটিতে মণিয়েক্কার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তার পরিবার দাবি করছে যে এসআইআর-এর কাজে চাপ সহ্য করতে না পেরেই নাকি আত্মঘাতী হয়েছেন মণি। রাজ্যে 80,000-এর মতো বুথ আছে, প্রায় 1 লক্ষ বিএলও নিযুক্ত রয়েছে। দেখুন, কাজের চাপ তো সকলের ওপরেই রয়েছে, যারা এর বাইরেও অন্যান্য সমস্ত কাজ করেন কাজের চাপ তো তাদের ওপরেও থাকে। তার জন্য আত্মহত্যা মানে একটু খতিয়ে দেখা দরকার, মণিয়েক্কার মৃত্যুর কারণটা ঠিক কী, এটা তদন্ত সাপেক্ষ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনকে এই জন্য দায়ী করেছেন। তিনি এতদিন পর্যন্ত যা বলে আসছিলেন তাতে তো এটা তার হাতে একটা পড়ে পাওয়া 14 আনার মতো ব্যাপার, সুতরাং তিনি যে সঙ্গে সঙ্গে সেইটাকে নিশানা করবেন এটাই খুব স্বাভাবিক। তিনি অভিযোগ করেছেন যে এসআইআর-এর রাজ্যে এই নিয়ে 28 জন মারা গেলেন, কারণ 3 বছরের মধ্যে যে কাজটা হওয়ার কথা, অর্থাৎ ধীরে সুস্থে অনেক সময় নিয়ে, সেটা 2 মাসে করানো হচ্ছে। নির্বাচন কমিশন রাজনৈতিক প্রভুদের খুশি করতেই নাকি বিএলওদের ওপর অমানবিক চাপ প্রয়োগ করছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। মন্ত্রী বুলুচিক বরাইককে মৃত বিএলওর বাড়িতেও পাঠিয়েছেন তিনি, আর নির্বাচন কমিশনও জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। ICDS का तो प्रेशर था ही था, उसके बाद BLO का भी था। फॉर्म बहुत ज्यादा था, करने के लिए अकेले पड़ जा रहे थे। कोई फॉर्म कर लेके उल्टा पल्टा भर देता है, यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था। তার মধ্যে তারা হিন্দি ভাষী ছিল, তারা এখানে তো সবকিছু বাংলা পেপারের মাধ্যমে আছে, তো সুতরাং এখানে হিন্দি ভাষী ও কাজ করতে গিয়ে একটু অসুবিধা হয়। 12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না, বরঞ্চ পশ্চিমবঙ্গে এই 15 বছরে
চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। বিএলওদের উপর একটা ভয়ঙ্কর চাপ তৈরি হয়েছে, কথায় কথায় হুমকি, এফআইআর করবো, অ্যারেস্ট করিয়ে দেবো। 2 মাস সময় নিয়ে এই জিনিসটা চাপিয়ে দেওয়া হচ্ছে, যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। প্রথমে কি গল্প শোনাচ্ছিল এসআইআর হতে দেবো না, তখন থেকে যদি মানসিক প্রস্তুতি নিয়ে রাখতেন এইগুলো হচ্ছে বিএলওদের ঠিকঠাক ট্রেনিং হয়নি, আমি অন ক্যামেরা বলছি। এখন মমতা ব্যানার্জি ভালো হওয়ার চেষ্টা করছে, কই বিধানসভায় রেজুলেশন পাস করানো না তাহলে সিএ এসআইআর এর বিরুদ্ধে। বিএলওদের মেন কাজের চাপটা হচ্ছে আপলোডিং, এই যে সমস্ত ফর্মকে আপলোড করা, যেখানে অন্য রাজ্য, সমস্ত রাজ্য যেখানে ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছে, সেখানে এই রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। দেখুন, দুটো জিনিস তো জানা গেল। মৃতা বিএলওর ছেলে জানালেন যে অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ করার পাশাপাশি বিএলওর কাজও করতে হচ্ছিল তার মা মণিয়েক্কাকে, তার মানে তার উপর দ্বিগুণ চাপ ছিল। এটা তো হওয়ার কথা নয়। অন্য রাজ্যের বিএলওদের দুটো কাজ কি একসঙ্গে করতে হচ্ছে নাকি? আর দুটো কাজের ক্ষেত্রে একটা কাজের দায় কি রাজ্য অস্বীকার করতে পারবে? আর বিজেপির সজল ঘোষ দাবি করলেন অন্য রাজ্যে বিএলওরা নাকি ডেটা এন্ট্রি অপারেটরের পরিষেবা পাচ্ছেন, একটা সুযোগ পাচ্ছেন সঙ্গে রাখার। তা যদি হয় তাহলে তো এটাও প্রশ্ন যে সত্যিই তো আমাদের রাজ্যে বিএলওদের অত্যধিক চাপে কাজ করতে হচ্ছে, কিন্তু তার জন্যে কি শুধুমাত্র নির্বাচন কমিশন দায়ী? এই চাপটা কমানোর কোনো উদ্যোগ কি রাজ্যের তরফেও নেওয়া হচ্ছে, নাকি রাজনৈতিক তরজার জন্য ইস্যুটাকে জিইয়ে রাখা হচ্ছে? ঠিক যেরকম এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে, বারবার বলছি, এটাও বলছি, যতজন এইভাবে আতঙ্কে বিভিন্ন রকমভাবে অসুস্থ হচ্ছেন বা যদি সত্যি কেউ মারা গিয়ে থাকেন, তার কোনোটার দায় কিন্তু এই রাজনৈতিক দলগুলো এড়িয়ে যেতে পারে না। দেখুন, একদিকে নির্বাচন কমিশন তাদের কাজ প্রায় সঠিকভাবে এগোচ্ছে, এটা তারা তুলে ধরার চেষ্টা করছে, আর বলছে তারা যে ওই বললাম যে তার ম্যাপিংয়েই প্রায় 1.5 কোটি মানুষের নাম মিলে গেছে আর কি, 2002 থেকেই ম্যাপিং ট্যাপিং করে, তারপরে 1 কোটির নাম এখন অলরেডি আপলোড হয়ে গেছে, এগুলো তারা বলছেন। আর তৃণমূল দাবি করছে কমিশনের হিসেবে জল রয়েছে। ভাবুন তো, হয়ে গেলে, এখন তো হবে, এটা তো আমরা জানি যে এসআইআর হচ্ছে, এসআইআর হয়ে গেলে তারপর যে ভোটার তালিকা বেরোবে তার ভিত্তিতেই ভোট টোট হবে। এটা নিয়ে এখন আর পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা অন্তত কোথাও দেখা যাচ্ছে না। এটার মধ্যে যা যা বিষয় নিয়ে তৃণমূল তারা ওই কোর্টে গেছিলো সেগুলোও খারিজ হয়েছে, আরও সময় নেওয়ার জন্য যা যা বলেছিল সেগুলো আদালতে ধোপে দেখেনি, ফলে হচ্ছে এখন। কিন্তু তারপরেও এখন চাপ, অভিযোগ, পাল্টা অভিযোগ, এই বিষয়টা কিন্তু অব্যাহত রয়েছে। এটা চলবে ভোট অবধি এবং হয়তো ভোটের রেজাল্ট বেরোনোর পরেও। এবার ভোটের রেজাল্টের ভিত্তিতে তারপর বক্তব্যগুলো একটু বদলে যাবে। হয়তো আমরা এটা শুনবো যে এই ভোটার তালিকা, এই যে এসআইআরের মাধ্যমেই পুরোটা এমন করা হয়েছে যার জন্য ভোটের ফলটা এরকম হলো, অথবা এসআইআর করেও কি হলো, কিছু করার নেই, সব মানুষ আমাদের সঙ্গে রয়েছে। এবার এটা কারা বলবেন, কিভাবে বলবেন, ভোটের ফল যখন বেরোবে তখন আপনারাই বুঝে যাবেন। তবে এটা পরিষ্কার, নির্বাচন কমিশনের লক্ষ্য কী, হওয়ার কথা কী, এটা সংবিধানগতভাবেই, মানে এটা কে কার প্রভাবে করছে ভুলে যান। নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকার থেকে জল ছেঁকে বার করা, বেনো জল ছেঁকে বার করা। আর সেখানে তাকে উৎসাহ দেওয়ার বদলে শাসক দল বলছে কমিশন জল মিশিয়ে কাজের হিসেব দিচ্ছে। ফলে এই জলটা কোনটা ঠিক জল, কোনটা বেনো জল, সব মিলিয়ে আমরা কখন যে জলে পড়ে যাব, সত্যি কথা বলছি, বোঝা খুব মুশকিল। সময়ের ব্যাপার আছে, তো আমার মনে হয় না এটা শেষ হতে পারে। তৃণমূলের ক্যাম্পে তৃণমূলের যিনি বুথ ওয়ার্কার তিনি শুনতে পাচ্ছেন, আর জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা শুনতে পাচ্ছেন না যে মানুষের কত রকম প্রশ্ন, কত রকম বিভ্রান্তি, যা সদুত্তর এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন মানুষকে বোঝাতে পারছে না। যদি প্রেসার ক্রিয়েট করে তাহলে বিএলও গুলো তো রাজ্য সরকারের কর্মচারী, তার জন্য অবস্থান নিক, দৃঢ় অবস্থান নিক। সে অবস্থান নিচ্ছে না, শুধু টুইট করে দিল, मीडिया सामने দুটো গরম গরম কথা বলে দিতে সমস্যার সমাধান হয় না। सीओ का ऑफिस है, कम से कम यहाँ तो घेराव कर लीजिए।
দেখুন, কুণাল ঘোষের বক্তব্য সঠিক, এটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু যেভাবে তিনি প্রচার করছেন, আসলে যে এই অভিযোগগুলো সঠিক হওয়ার ফলে তাদেরই খানিকটা হলেও কিছু কিছু ক্ষেত্রে সুবিধে হচ্ছে, সেটাও হয়তো তিনি মনে মনে অস্বীকার করবেন না। সত্যিই তো অসংখ্য প্রশ্ন মানুষের মনে এই বিভিন্ন ফর্ম ফিল আপ নিয়ে। এবার সেটার জন্য নির্বাচন কমিশনের তরফে এই যাবতীয় তার মানুষের মনের মধ্যে যা যা সংশয় আছে, যা যা প্রশ্ন আছে, সেগুলো নিরসনের জন্য, উত্তর দেওয়ার জন্য যে বিরাট ব্যবস্থা করা হয়েছে, যথাযথ ব্যবস্থা করা হয়েছে, এটা তো হয়নি, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু সেইখানটায় এই যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে এই রাজনৈতিক দলগুলো, এটা প্রত্যেকেই করছেন বিভিন্ন করে, কিন্তু তার মধ্যে তৃণমূল যে এগিয়ে আছে এটা নিয়েও কোনো সংশয় নেই, তাদের ক্যাম্পই সব থেকে বেশি। এবার তাদের পক্ষে অন্য কিছু করা সম্ভব না, তারা নির্বাচন কমিশন নন, কিন্তু মানুষ তো খড়কুটো আঁকড়ে ধরার মতো তাদের কাছে যাচ্ছে, তারা তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। কারণ তৃণমূল যতই বিরোধিতা করুক, মুখে যা যাই বলুক, তারা জানে যে এটার ভিত্তিতে হবে, সুতরাং তলায় তলায় এটাকে ব্যবহার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই সরকারি স্তরেও সমস্ত রকম সহায়তা দেওয়া হচ্ছে, আর এক্ষেত্রেও হচ্ছে। এবার মানুষের মনের মধ্যে তো এটাই থাকবে যে তৃণমূলের ক্যাম্পগুলোতে তারা গিয়ে কিছু অন্তত কিছু সুরাহা পেয়েছিলেন বা অন্তত কিছু উত্তর পেয়েছিলেন। ঠিক না ভুল সে তো পরের কথা, এটা তো তাদের সুবিধে করবে, এটা কুণাল ঘোষরা বলছেন না। আবার একইভাবে বিজেপিরও বেশ কিছু এরকম বক্তব্য রাখার বা ক্যাম্প করার জায়গা তৈরি হয়ে গেছে। ফলে এই নির্বাচন কমিশন যে গণ্ডগোলগুলো করেছেন, তার থেকে সবার জন্যেই সুযোগ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এটা তো মানতে হবে। এবার কে কতটা নিয়েছেন সেটা তাদের ওপর, এবং সেটা ভোটের ফলে বোঝা যাবে। দেখুন, রাজ্যে এখন পর্যন্ত যা জানা গেছে, সন্ধে 6টা পর্যন্ত 7,64,00,000 এনুমারেশন ফর্ম বিলি হয়ে গেছে, আর বাকি মাত্র 2 লক্ষ এনুমারেশন ফর্ম বিলি। মানে যে রেটে হয়েছে, যেভাবে বিলি হয়ে গেছে, তাতে 2 লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়ে যাওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা। এবার এর মধ্যে কতজন নিজেরা অনলাইনেই তারা যে ফর্ম ফিল আপ করে ফেলবেন, এটাও কেউ জানেন না। সুতরাং ওই সময়ের জন্য এই বিষয়টা আটকে থাকবে বলে মনে হয় না। ওই বলছিলাম, এর মধ্যে যেগুলো বিলি করে দেওয়া হচ্ছে, তার মধ্যে আবার 1,48,00,000, মানে প্রায় 1.5 কোটির মতো এনুমারেশন ফর্ম, সেগুলোকে আপলোড করে দেওয়া হয়েছে। মানে লোকে ফর্ম ফিল আপ করে সেগুলো তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে সেটা ইতিমধ্যেই আপলোড করে দেওয়া হয়েছে। এটা জাতীয় নির্বাচন কমিশনের হিসেব। মানে মাত্র 15 দিনে 1.5 কোটি ডিজিটাইজেশন হয়ে গেল। অসম্ভব নয়, কারণ 4 নভেম্বর থেকে ফর্ম বিলি হলেও নির্বাচন কমিশন অনেক আগের থেকেই প্রাথমিক ম্যাপিংটা সেরে রেখেছিল। তারপর সমব্যথী ইত্যাদি প্রকল্প থেকে তথ্য নিয়ে, আধার থেকে তথ্য নিয়ে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার একটা প্রাথমিক কাজ, অর্থাৎ ওই অফিসে বসেই কিন্তু একটা কাজ শেষ করে ফেলা যায়। এটাই হচ্ছে ডিজিটাইজেশনের সুবিধে। ওই ফোন নম্বর দিয়ে বা নাম দিয়ে বা আধার দিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন জায়গায় নামগুলো যেভাবে জোড়া আছে, একটা সুতো ধরে টানলেই কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে। তার জন্য আর পাড়ায় যাওয়ার দরকার পড়ে না। কিন্তু তারপরেও কিছু প্রশ্ন আছে। ফর্মগুলো কি বিএলওরা ঠিকঠাক যাচাই করতে পারছেন? হাসনাবাদের রামেশ্বরপুরে বিএলও এসআইআর ফর্মে নট ভেরিফাইড লিখে দিচ্ছেন। এবার এটা লেখার তো কথা না, কেন লিখছেন, কি হবে সেটা নিয়ে তো পরের কথা, নির্বাচন কমিশন কি করবে। কিন্তু আপাতত তো ভোটাররা যাদের ফর্মে তিনি এভাবে নট ভেরিফাইড লিখে দিচ্ছেন, সেটা তো ব্যাপক আশঙ্কায় পড়ে যাচ্ছেন। এই নট এই বাজারে কারুর ফর্মে লেখা মানে তা তো ঘুম ছুটে গেল। তারা ভাবছেন তাদের আবার কাগজপত্র নিয়ে কমিশনে যেতে হবে নাকি। ওদিকে বিএলও তিনিও কিন্তু নিজের যুক্তিতে অনড়। তিনি বলছেন এত কম সময়ে একটা ফর্ম পূরণ করতে হচ্ছে, এত ফর্ম দেখতে হচ্ছে, সংগ্রহ করতে হচ্ছে, তিনি ভেরিফাইড লিখতে পারবেন না। তাই ভেরিফাইড স্ট্যাম্পের ছাপের আগে পেন দিয়ে নট লিখে দিচ্ছেন। আচ্ছা বলুন তো, এতে ভোটাররা নট হয়ে গেলে তাহলে কি হবে? বা ভোটারদের যদি এই আশঙ্কায় কিছু হয়ে যায় তখন কি হবে? না, ওটা দেখা বিএলওর কাজ নয়। তো কি বলবো, সঠিক তো আমরা তো জানি না যে কি বিষয় লিখতেছে, এটা সঠিক কি বেঠিক। তারপর যখন জানা গেল যে এটা খারাপ জিনিসটা,
তারপরে এই এখানে যে বললাম যে এটা কি হবে। আমাদের 2002 সালের লিস্টিতে নাম আছে, আধার কার্ডও সব সঠিক আছে, কিন্তু এখানে জমা দেওয়ার পরে ওই ডেটই ওই লিখে দিয়েছে নট। না মানে যখন ওই এক এক বাড়িতে প্রচুর ভোটার থাকে বা প্রচুর লোকের জাম থাকে, এবার আমার সঙ্গে কোনো বিএলএ যখন থাকে না, কোনো হেল্পার অ্যাডিশনাল বিএলও আজ থেকে জয়েন করেছে, কেউ ছিল না, যার জন্যে যেগুলো আমি চেক করতে পারিনি, সবটা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলো মানে আমি চেক করতে পারছি না, প্রচুর লোকের চাপ থাকে, সেই ক্ষেত্রে কিছু হয়েছে। এবার তারপরে চেকিং করে আমি সব আবার ঠিক করে দিচ্ছি। উনি ওটা ইচ্ছাকৃত করছে কি কার ইন্ধনে করছে, এটা আমাদের না জানার বাইরে। দেখুন, বিএলওর কথাটা শুনলাম, উনি টেকনিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করছেন, এটা আপনারাও বুঝতে পারছেন, কিন্তু ওই যে সবার নয়, কারুর মানে একদম সৎভাবেই বলেছেন, যারটা দেখতে পাচ্ছেন না নট লিখে দিচ্ছেন। এবার এটা তো আরও বিপজ্জনক। সবার হলে একরকম হতো, ওই সবার মধ্যে কারুর যখন নট পড়ছে তখন তাদের অবস্থা কি হচ্ছে জানেন তো। আসলে সব কিছুই না আপনার আমার কথা ভেবে হয় না, সবাই নিজের কথাটা ভাবেন, রাজনীতির কথা ভাবে, বিএলওরাও বিএলওদের কথা ভাবছেন, নির্বাচন কমিশনের কথা ভাবছে, আর মাঝখান থেকে অসংখ্য মানুষ তারা কিন্তু একদম অকারণে তারা এই সার নিয়ে আতঙ্কে ভুগে মনের শান্তি বা কোনো ক্ষেত্রে নিজেদেরই বিসর্জন দিয়ে দিচ্ছে। এটা দায় সব পক্ষে, এবং এটা নিয়ে কোনো সংশয় নেই। আবার বলছি, এটা ইচ্ছে করলেই এড়ানো যেত।